আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা আমার কাছে রীতিমতো বিস্ময় লাগলো। এইবার বিস্ময়ের মধ্যে কারণটা কি? অনেকেই বলছেন যে কারণটা হচ্ছে তার উপরে চাপ দেয়া হয়েছে। চাপটা কে দেয়া হয়েছে? তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কে চাপ দেবে? চাপ দিতে পারে আমেরিকা। আর কে চাপ দিতে পারে? চাপ দিতে পারে ভারত। কারণ আমেরিকা এবং ভারত এখন মোটামুটি একজোট হয়ে বাংলাদেশ ব্যাপারটা দেখছেন। এটা আপনারা, আমি আগেও আমার বেশ কয়েকটি ভিডিওতে এই কথা বলেছি এবং আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন যে ক্রমশই পাকিস্তান এবং চীনের যে প্রভাবটা সেটা কমে আসছে বাংলাদেশের ওপর থেকে। সেটা ইউনূস থাকতে থাকতেই সেটা দেখা গিয়েছিল। কিন্তু এখন প্রথম কথা আমেরিকার চাপের কথাটা বলি। দেখুন, আমেরিকার নাগরিক হচ্ছেন খলিলুর রহমান। তো সেই হিসেবে এবং গত 1.5 বছরে, মানে তিনি তার পদে আসার পর থেকে আমেরিকার সাথে বাংলাদেশের যোগাযোগ রক্ষার ব্যাপারটা মূলত কিন্তু দেখেছেন এই খলিলুর রহমান। এমনকি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ব্যবসা সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত ব্যাপারেও বারবার তিনি আমেরিকা গিয়েছেন, আমেরিকার সাথে যোগাযোগ করেছেন এবং আলোচনায় বসেছেন শুল্ক নিয়ে। এবং শুল্ক নিয়ে আজকে যে চুক্তিগুলো হয়েছে, এমনকি যার মধ্যে গোপন চুক্তিও আছে, যে গোপন চুক্তির রীতিমতো বিরোধিতা করেছে বিএনপি, সেই গোপন চুক্তি করার অন্যতম নায়ক হচ্ছেন কিন্তু এই খলিলুর রহমান। বাংলাদেশে ইউনূস সরকারের পক্ষ থেকে তিনি সেখানে যোগ দিয়েছেন এবং বলা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে এবং বিক্রি যিনি করেছেন, এই করার প্রক্রিয়ার মধ্যে যার খুব যোগ ছিল, সেই খলিলুর রহমান হচ্ছেন তারেক রহমান মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী। যে কোনো মন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী। এটা হচ্ছে আমেরিকার দিক। বলা হচ্ছে যে আমেরিকা তাকে রেখে দিয়েছে, এই পদে রেখে দেওয়ার জন্য তারেক রহমানকে চাপ সৃষ্টি করেছেন। এটা হচ্ছে একটা কাজ, যাতে ভবিষ্যতে আমেরিকার সাথে সম্পর্ক ভালো থাকে, এই একটা। দ্বিতীয়ত ভারতের চাপটা দেখা যাক। আপনারা জানেন যে গত বছর সম্ভবত আগস্টে সেখানে খলিলুর রহমান আমাদের ওয়াকারুজ্জামান সেনা প্রধানকে, তাকে দিল্লিতে একটা বৈঠকে, সেটা ভারতের বৈঠক না, একটা আন্তর্জাতিক বৈঠকে দিল্লিতে হয়েছিল, আসবার জন্য বলা হয়েছিল, তিনি আসেননি। কিন্তু তার কয়েকদিন পরে দিল্লিতে আরেকটি বৈঠকে সেখানটায় খলিলুর রহমান সেখানে চলে গেলেন। সেটা কিন্তু আন্তর্জাতিক বৈঠক ছিল না, সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার কয়েকজন তাদের এবং এদের সাথে একটা বৈঠক। সেই বৈঠকে কিন্তু ডোভালের সাথে বৈঠকে কিন্তু চলে গেলেন খলিলুর রহমান এবং তার 2-3 দিন পরেই আবার তিনি গেলেন দোহাতে গিয়ে সেখানে তিনি বৈঠকে বসলেন এবং সেখানেও ভারতের প্রতিনিধিরা ছিলেন। ফলে মনে করা হচ্ছে যে ভারতের সাথে অন্তত জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র ব্যাপার, এইসব ব্যাপারে খলিলুর রহমানের একটা সমঝোতা কিংবা একটা বোঝাপড়ার একটা জায়গা তৈরি হয়েছে। যেরকম বোঝাপড়া তারেক রহমানের সঙ্গেও ভারতের হয়েছে এবং এর ফলেই খলিলুর রহমানকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। তৃতীয়ত, যেটা সব থেকে আরো অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে খলিলুর রহমানের বিরুদ্ধে ছিল বিএনপি প্রথম থেকেই, এটা কোনো গোপন কথা নয়। কিন্তু গত বছর যখন চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, লন্ডনে গিয়ে দেখা করলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন তিনি আবার খলিলুর রহমান। অর্থাৎ খলিলুর রহমানের সঙ্গে কিন্তু তখন থেকে যেটাকে একটা তালমেল বিএনপি নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের সঙ্গে তখন থেকে শুরু হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করে, এটা হচ্ছে একটা বড় কারণ, এই 3টে কারণ, অর্থাৎ এই 3টে কারণে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এর বাইরেও আরো একটা বড় কারণ আছে। খলিলুর রহমান একজন টেকনোক্র্যাট এবং তিনি পররাষ্ট্র বিষয় ইত্যাদি সম্পর্কে তার অভিজ্ঞতা খুব বেশি। রোহিঙ্গা সমস্যা, যেটা বাংলাদেশের একটা খুব জাজ্বল্য, খুব একটা বড় সমস্যা,
সেই সমস্যাটা নিয়ে নাড়াচাড়া করছেন, দেখাশোনা করছেন খলিলুর রহমান প্রথম থেকে। ফলে আগামী দিনে রোহিঙ্গা সমস্যা মেটাতে গেলে তাহলে খলিলুর রহমানের ভূমিকার একটা বড় অবদান থাকবে। সেই জন্য খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে এই পদে। আর এর বাইরে আর একটা সম্ভাবনার কথাও অনেকে বলছেন। আপনারা তো জানেন যে এই সামান্য কিছুদিন আগে, মাস দেড়েক দুয়েক আগে, একটা বাংলাদেশে একটা সামরিক কূ তৈরি করার কথা হচ্ছিল। সেটা হচ্ছে একটা বিশেষ পোস্টিং নিয়ে। এই পোস্টিং এর একটা দিকে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন খলিলুর রহমান, এরা ছিলেন। আর একটা তার বিরোধিতা করেছিলেন ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান। এই যে পদে, এবং তখন থেকে এর আগে থেকে এই ওয়াকারুজ্জামানের সাথে খলিলুর রহমানের একটা সংঘাত আছে। কারণ তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তারও বেশ কিছু ক্ষমতা ছিল, যেটাকে মনে করেছিলেন ওয়াকারুজ্জামান তার ক্ষমতার সাথে সাংঘর্ষিক, এবং সংঘর্ষ তাদের মধ্যে হয়েছে। তো এই সব ব্যাপারে তাহলে কি এর মধ্যে দিয়ে ওয়াকারুজ্জামানকেও একটা চাপে রাখার জন্য কি খলিলুর রহমানকে এই পররাষ্ট্রমন্ত্রীর জায়গায় নিয়ে আসা হলো? হতেই পারে। কারণ এটাও একটা, তারেক রহমান তিনি তার হাতে একটা তাস রেখে দিলেন, যেটা সেনাবাহিনীর সেনা প্রধানের ওপরে চাপ দেওয়ার ক্ষেত্রে যে তাসটা তিনি লাগাতে পারবেন। এরপর আমরা দ্বিতীয় যে আলোচনাটা করার খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে এই মন্ত্রিসভায় ফজলুর রহমানের অনুপস্থিতি। অ্যাডভোকেট ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হবে বলে মোটামুটি সবাই জেনে গিয়েছিলেন, কিন্তু তাকে এই মন্ত্রিসভার এই মন্ত্রিত্ব দেওয়া হয়নি। সেইটা পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ, যাকে বীর বিক্রম, তাকে দেয়া হয়েছে। তিনিও বিএনপির একজন ভেটারেন নেতা এবং মুক্তিযুদ্ধ ইতিহাস রক্ষায় তিনিও সক্রিয় বলে বলা হচ্ছে, তার একটা পরিচিতি আছে। কিন্তু ফজলুর রহমান তিনি যেভাবে গত প্রায় 1.5 বছর ধরে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে যেভাবে বক্তব্য রেখেছেন, এবং এমনকি এনসিপি তার বাড়ির সামনে সেখানে ডেরা বেঁধে সেখানে স্লোগান তুলেছে, তার বিরুদ্ধে মোটামুটি অবরোধ সৃষ্টি করেছিলেন তার ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে তিনি থাকেন সেখানে। এবং সেখানে ফজলুর রহমান পরিষ্কারভাবে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে তার বক্তব্য রেখেছেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এতটা মুক্তিযুদ্ধের সপক্ষে বক্তব্য, শুধু তাই না, এমনকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করে বারবার তিনি যেসব বক্তব্য রেখেছেন, সেটা রাজনৈতিকভাবে বিএনপির লাইনে ঠিকঠাক মেলে না, যার জন্যে বিএনপি থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন গত বছর, যদিও সামান্য কিছু সময়ের জন্যে। তারপর ভোটের আগে আবার তাকে নিয়ে আসা হয়েছে। তো এই সবগুলো কারণ মিলিয়ে ফজলুর রহমানকেও মন্ত্রিসভায় নেওয়া হয়নি, যাতে ওই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং বিএনপির মুক্তিযুদ্ধ, আর এদের বিরুদ্ধে রয়েছে জামাত এবং এনসিপির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা। ফজলুর রহমানকে মন্ত্রী করা হলে জামাত এনসিপির বিরোধিতা মুক্তিযুদ্ধ বিষয়ক আরো খোলাখুলি হয়ে যেত। সেই জন্যই হয়তো ফজলুর রহমানকে এরকম একটা স্পর্শকাতর মন্ত্রিসভা থেকে, বাংলাদেশের প্রেক্ষিতে এখন স্পর্শকাতর অবশ্যই, সেখানে রাখা হয়নি। তো এটাই তার পক্ষে বড় কারণ হতে পারে। তবে হ্যাঁ, এমন নয় যে তা রাখা হয়নি মানে ভবিষ্যতে যে তিনি কখনো আসবেন না, সেটাও নয়। কিন্তু ভবিষ্যতের কথা এখানে ছেড়ে দেয়া যাক, কারণ ভবিষ্যতের কথা নিয়ে তো আজকের এই আলোচনা চলবে না। তো এই দুটো মন্ত্রিসভার, হ্যাঁ, গয়েশ্বর রায়কে রেলমন্ত্রী দেওয়ার একটা কথা হয়েছিল, সেটাও তিনি পাননি। কিন্তু যদিও আমিও একটা সম্ভাব্য মন্ত্রিসভার একটা তালিকা একদিন পেশ করেছিলাম আমার এই চ্যানেলে, সেখানে বলেছিলাম গয়েশ্বর রায় রেলমন্ত্রী হবেন, কিন্তু গয়েশ্বর রায়কে রেলমন্ত্রী করা হয়নি। কেন করা হয়নি, কি ব্যাপার, সেটা নিয়ে খুব বেশি আলোচনায় আসেনি। মূলত আলোচনা হয়েছে খলিলুর রহমানকে নিয়ে, এবং কিছুটা আলোচনা হয়েছে অবশ্যই ফজলুর রহমানকে মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হয়নি তার জন্য। এছাড়া আরেকটি বিষয় নিয়ে দুটো কথা বলবো, সেটা হচ্ছে
বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে সেটা কি হতে চলেছে আগামী দিনে। অনেকেই বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসা, আমিও বলেছি এটা সময়ের অপেক্ষা। শেখ হাসিনা তার ফিরবেন কিনা সেটা অন্য প্রশ্ন, আমি সেটা নিয়ে আজ এখন আলোচনা করছি না। কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশে আর ফিরে আসছে, এখনো তাদের ওপর থেকে সরাসরি সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি, কিন্তু তাহলেও বেশ কিছু জেলায় তাদের অফিস কাছারি খুলতে শুরু করেছে এবং এটা চলতেই থাকবে। যত দিন যাবে তারা আরো বাইরে বেরিয়ে আসবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগকে কিন্তু দল হিসেবে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। দল হিসেবে তারা থাকতে পারবে না এমন কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। নিষেধাজ্ঞা যেটা জারি হয়েছে, আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না, এই বিষয়টা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দল হিসেবে কিন্তু কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। এখন সেই নিষেধাজ্ঞাটাও খুব শিগগির উঠে যাবে, যেতে বাধ্য। তার কারণ হচ্ছে, সেটা নিয়ে আর একটা ভিডিও আমি আজকেই করব পরে। সেটা হচ্ছে কেন আওয়ামী লীগকে নিতে তার উপর থেকে ওই কাজকর্ম করতে পারবে না, এই ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা প্রত্যাহার করতে বাধ্য এই সরকার। রাজনৈতিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে সেটা আলোচনা করব। ১.৫ বছর পর অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশ। হয়ে গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সাথে হয়ে গেল মন্ত্রিপরিষদ গঠন এবং নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথও। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের পুরো মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় চমক হলো ১.৫ বছর পর বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অন্তর্ভুক্তি। অতীতে যেটি ঘটেনি সেটি ঘটেছে এবার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম সহ নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। সেসব আলোচনায় উঠে আসছে নানা ধরনের কথা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির একাধিক শীর্ষ নেতা মাত্র ৯ মাস আগে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন, বিদেশি নাগরিক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করেছিলেন, তাদের কি এখন পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেটের মিটিং করতে হবে, নিতে হবে সিদ্ধান্ত। খলিলুর রহমানের এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমের একটি আলোচনা হলো মার্কিন সুপারিশে বিএনপির সাথে আগে থেকেই বনিবনা হওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটে ডক্টর খলিলুর রহমানকে রাখতে বাধ্য হয়েছেন তারেক রহমান। আবার অনেকে বলছেন এর মাধ্যমে আসলে অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের শক্তিশালী অংশটি যে বিএনপির গুপ্ত লোক ছিল সেটিরই কি ইঙ্গিত দেয় এই নিয়োগ। প্রশ্ন হলো, এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও দলটিতে পররাষ্ট্র বা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছেন এমন বেশ কয়েকজন রাজনীতিবিদ থাকা সত্ত্বেও, এমনকি তারেক রহমান চাইলে বিএনপিপন্থী অনেক এক্সপার্টকেও এ পদে নিয়োগ দিতে পারতেন, তা সত্ত্বেও কেন এমন একজনকে চেয়ারে বসানো হলো যাকে নিয়ে জনমনে সন্দেহ আছে, তাও আবার যেন তেন সন্দেহ নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আছে। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে এভাবে নজিরবিহীনভাবে রাজনৈতিক সরকারি ক্যাবিনেটে রাখাটা নিয়ে বিতর্ক হবে সেটি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীও জানেন। তারপরও তিনি কেন রাখলেন? বিষয়টি কি ৩০শে নভেম্বর দেশে ফিরতে না পারা নিয়ে তারেক রহমানের যে চাপের কথা বলেছিলেন সেরকম কিছু? গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না, হয়েছেও তাই। বিএনপি বলেছে বর্তমান সংবিধানে সংস্কার পরিষদের কোনো বিধান না থাকায় তারা শপথ নেননি। বিএনপির এমন সিদ্ধান্তে হয়ে গেছে এক প্রস্ত নাটক। ১ ঘন্টা আগে জামাত ও এনসিপি নেতারা তেলে বেগুনে জ্বলে উঠেছিল, বলেছিল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাতের ১১ দলীয় জোট সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না। কিন্তু ১ ঘন্টার মধ্যে দম ফুরিয়ে যায় জামাত এনসিপির, শেষমেশ তারা শপথ নিয়েছে। বিকেলে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত বছরের ১৩ই মার্চ বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর স্থাপনের আলোচনা শুরু হয়। ২৮শে এপ্রিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য
করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরপর থেকে এটি নিয়ে সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। গুঞ্জন ওঠে খলিলুর রহমান মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দিতে চান, সেনাবাহিনীর বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে আলোচনা চালাচ্ছেন। দুই পক্ষের ওই যোগাযোগ বিষয়ে এপ্রিল মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। এই আলোচনার আগুনে ঘি ঢেলেছিলেন খলিলুর রহমান নিজেই। 6 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান মন্তব্য করেন, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বলল যায় আসে না। এরপর প্রকাশ্যে জনসভায় তীর ছোড়েন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা খলিলুর রহমানকে ইঙ্গিত করে গত 17 মে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলেছেন তাতে নাকি কিছু যায় আসে না। সালাউদ্দিন আহমেদ অধ্যাপক ইউনূসের উদ্দেশ্যে বলেছিলেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি করার জন্য। পরদিন সালাউদ্দিন আহমেদের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকেন খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন। বলেছিলেন, কেবল তিনি আমেরিকায় থাকছেন বলে যদি বলা হয় তিনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। তাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। ওই ব্রিফিংয়ে জনাব খলিলুর রহমান তার বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্বের প্রমাণ চান। পরদিন মানে 22 মে খলিলুর রহমানের এই বক্তব্যে ক্ষোভ ছাড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জনাব রিজভী আহমেদ অতি দ্রুত ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। জনাব রিজভী তখন বলেছিলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে। তাই অতি দ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করেছে বিএনপি। ওই দিন রিজভী আহমেদ আরও বলেছিলেন, ডক্টর খলিলুর রহমানের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ। খলিলুর রহমানকে বিএনপির অস্বস্তি পৌঁছায় যমুনার দরবার পর্যন্ত। 24 মে যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। সেখানে তারা লিখিতভাবে যে দাবিগুলো জানান তার মধ্যে একটি ছিল সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে তারা লিখিত বক্তব্য জানিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য লিখিত বক্তব্য দেয়া হয়েছে। কিন্তু মে মাসের ওই উত্তেজনা হঠাৎ করে নাটকীয় মোড় নেয় জুন মাসে। 13 জুন অধ্যাপক ইউনূস ঢাকা থেকে উড়াল দিয়ে লন্ডনে যান তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেই বৈঠকের আগ পর্যন্ত খলিলুর রহমান সম্পর্কে বিএনপির নেতারা বিষোদ্গার করেছিলেন, কিন্তু ওই বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফ করেন খলিলুর রহমান। যে খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলেছিলেন বিএনপি নেতারা, যার বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, তার সাথে লন্ডনে তারেক রহমান বেশ হাস্যজ্জ্বল ভঙ্গিতে হ্যান্ডশেক করেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকের মধ্যস্থতাকারীদের মধ্যে একজন ছিলেন খলিলুর রহমান। দুজন পশ্চিমা রাষ্ট্রদূতের সহায়তায় তিনি সে সময় বিএনপির শত্রু থেকে লন্ডনে তারেক রহমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তবে এর পরও অন্তর্বর্তী সরকারের আমলে গত ডিসেম্বর পর্যন্ত
বিএনপি পুরোপুরি জনাব খলিলুর রহমানকে আস্থায় নিতে পারেননি। বিএনপির বিরোধিতার কারণে গত ডিসেম্বরে অধ্যাপক ইউনূস খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে চেয়েও পারেননি। গত বছরের ডিসেম্বরে হাদি নিহত হওয়ার পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়, তখন একটি তথ্য ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে খলিলুর রহমানকে তার পদে বসানো হচ্ছে। এ সংক্রান্ত খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রগুলো বলছে, সরকার তখন এই পদক্ষেপ নিতেও গিয়েছিল, কিন্তু তাতে বাদ সাধে বিএনপি ও জামাত ইসলামী। তাই খলিলুর রহমানকে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি। প্রশ্ন হলো, ডিসেম্বরে যে খলিলুর রহমানকে নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেই খলিলুর রহমানকে মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপি কেন হাই ভোল্টেজ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? সূত্রগুলো বলছে, গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ওয়াশিংটন, দোহা, দুবাই, দিল্লি ও ঢাকাতে খলিলুর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকের সাফল্য হিসেবে খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটে জায়গা করে নিয়েছেন। আবার ইউনূস সরকার বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হিসেবে রেখে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি। এই চুক্তিটি করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন খলিলুর রহমান। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, মার্কিন ডিপ স্টেটের চাহিদা মতো নতুন সরকারকে খলিলুর রহমানকে জায়গা দিতে হয়েছে। জনশ্রুতি আছে, দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে খলিলুর রহমান মার্কিন লবির লোক। আবার খলিলুর রহমান ভারতের অজিত দোভালের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অধ্যাপক ইউনূসের শাসনামলে। বিশেষ করে খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম সম্মেলনে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগে 18 নভেম্বর দিল্লি গিয়েছিলেন। এমনকি 2024 সালের ব্যাংককে যখন অধ্যাপক ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়, সেখানেও অজিত দোভালের সাথে খলিলুর রহমানকে বৈঠক করতে দেখা গিয়েছিল। আবার বিএনপি নেতারা প্রকাশ্যে খলিলুর রহমানের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ করেছিলেন। মন্ত্রী হিসেবে শপথ নিলে সংবিধান রক্ষার শপথ নিতে হয়। বিএনপি নেতাদের মধ্যে যারা এমন প্রকাশ্যে করা অভিযোগ করেছিলেন, তাদের কাল থেকে পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেট মিটিং করতে হবে। অবশ্য গত বছর 21শে মে প্রেস ব্রিফিংয়ে খলিলুর রহমান দাবি করেছিলেন তিনি বাংলাদেশের নাগরিক, যদিও দীর্ঘদিন ধরে পরিবারের সাথে আমেরিকা থাকেন। কিন্তু পদত্যাগের আগে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার সম্পদের হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে তার বেশি সম্পদ আছে। সেটার পরিমাণ 46,35,850 একজন নাগরিক ছাড়া এত বিপুল পরিমাণ সম্পদ থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবার অনেকে মনে করছেন, অতীতে অন্তর্বর্তী হোক কিংবা তত্ত্বাবধায়ক কোনো সরকারের কোনো উপদেষ্টা পরবর্তী রাজনৈতিক সরকারের মন্ত্রী কিংবা অন্য কোনো দায়িত্বে যোগ দেয়নি, কারণ বিষয়টির সাথে নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশ্ন জড়িত। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখাকে বিএনপির ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর কাজ করার ফলাফল হিসেবে মন্তব্য করেছেন। 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে শপথ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যদি বিএনপি সরকার অংশ হন, তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই দলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে কারচুপি হয়েছে বা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে। নাহিদ ইসলাম আরো বলেন, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার কারণ ছিল নিরপেক্ষতা। তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল, এরপর ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। বিএনপির একাধিক সূত্র বলছে, এমন ব্লেম বা অভিযোগ যে আসবে সেটি তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতেন। এমন না যে বিএনপির মতো বড় একটি দলে পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞ লোক নেই। তেমন হলে বিএনপিপন্থী কোনো সাবেক ডিপ্লোম্যাটকে টেকনোক্রেট মিনিস্টার করা যেত। তাহলে কেন তারেক রহমান খলিলুর রহমানকে টেকনোক্রেট মিনিস্টার করলেন, সে প্রশ্নের উত্তরে মুখ খুলতে চান না বিএনপির কেউই। তবে বুঝিয়ে দিয়েছেন, এমন কিছু চাপ আছে যেটি প্রকাশ্যে বলা সম্ভব নয়। বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমান যখন দেশে আসছিলেন না, তখন তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান তখন লিখেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
বিএনপির সিনিয়র নেতা বলেছেন, তখন যেমন চাপ ছিল যে কারণে সবকিছু তারেক রহমান খোলাসা করতে পারেননি, সরকার গঠনেও অনেক চাপ আছে। যদি সত্যি সে চাপ থাকে তাহলে 2/3 আসনে জয়ী হওয়া শক্তিশালী বিএনপিকে কতটা ভোগায় সামনের দিনগুলোতে, সেটাই দেখার বিষয়। মানে থাকে না যে আমাদের মুরব্বীরার একটা কথা আছে আর কি, যে মুসলিম ভাইয়ের বউয়ের কথা, শোনো, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফালাফি এবং ছটফট করে। ওই জামাতের এটিএম আজহারুল ইসলাম ভাই নাকি গোলাম পরোয়ার সাহেব বলছিলেন, বাপের থেকে বেশি বুঝো না। কাকে বলছিল? এনসিপি কে। দেখেন, এনসিপি যারা এই মুহূর্তে এমপি হয়েছে পুরাটাই জামাতের দয়া দয়া দয়া। হাসনাত আব্দুল্লাহর কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু বাকিদের পুরাটাই ভাই দয়া। যেই জামাতের দয়ায় এনসিপি 2-4টা সিট পাইছে, সেই জামাতের সাথেই যখন দায়ের থেকে আসার বড় ভাবনে জামাত কি করছে? ঢাইলা দিচ্ছে। আমরা সবাই জানি এনসিপি হচ্ছে জামাতের টিম বি। তো এই টিম বি আগামী 5 বছর পরে এদের অস্তিত্ব থাকে কিনা রাজনীতিতে, সেইটাই হচ্ছে প্রশ্ন। যত বড় দল নয় তত বড় কর্ম। আর সেই কারণে জামাত আজকে রিয়েকশনটা দিছে। ত্রয়োদশ জাতীয় সংসদে আজকে আপনারা জানেন শপথ গ্রহণ হয়েছে। তো জাতীয় নাগরিক পার্টিকে ছাড়াই জামাত এবং স্বতন্ত্র নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এটি সংসদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান, যেখানে এনসিপির কোনো সদস্য উপস্থিত ছিল না। দলীয় সূত্র বলছে, এনসিপি সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা না হওয়ায় বা না নেওয়ায় এনসিপি সদস্যরা এই ধাপে শপথ নেননি। ফলে প্রথম ধাপে বিএনপি, পরে জামাত এবং স্বতন্ত্র এমপিরা আজকে শপথ গ্রহণ করে ফেলেছেন। তো এনসিপির এই আপনার কি বলা হয়, যে ধরেন শপথ না নেওয়ায় কি কিছু যায় আসে না? বিশ্বাস করেন, এনসিপির এই শপথ নেওয়া না নেওয়াতে কোনো কিছুই আমার দৃষ্টিতে আসলে যায় আসে না। এখন আগামী দিনে আপনার এই এনসিপির যারা প্রধান হর্তাকর্তা আছেন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা কি বলা হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা দেখেন বলতেছে যে নির্বাচনে কারা কত আসন পাবে তা নাকি আগেই ঠিক করা ছিল। তো নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করে নাই, করছে তো হারছে। তো তার মানে কি ডক্টর ইউনূস একটা সাজানো নির্বাচন করছে? এনসিপির যখন এই ছেলে এই কথা বলে, তো মানুষের মধ্যে তো টেনশন হয়। কেন ভাই? নাহিদ ইসলামরা তো সরকারি ছিল, আসিফ মাহমুদরা তো সরকারি ছিল। এরা তো আসলে ডক্টর ইউনূস সরকার এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা চেষ্টা করতেছে। আপনি দেখেন যে যে জায়গায় যারা ফেল করছে তারা বলতেছে, যেমন সার্জিস বলতেছে যে ভাই ভোটটা আবার গণনা করা জরুরি। দেখেন নাই? এখন এরা শপথ গ্রহণ করলেও যা, না করলেও তা, এদের মধ্যে এখনো একটা ফিলিংস কাজ করে। নির্বাচনের আগে ডক্টর ইউনূস বৈশা ছিল, এদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, প্রশাসনিকভাবে যথেষ্ট একটা কি বলা হয় যে প্রেশার ক্রিয়েট করার সুযোগ ছিল। দিন শেষে সবাই মনে করতে ইউনূসের লোক। হ্যাঁ, তো ওই যে পুরানো অভ্যাসটা, এই রাজুতে আয়, এই ঢাকা আটে আয়, গেছে কেউ যায় নাই। মির্জা আব্বাস ভদ্রলোক মানুষ, ধৈর্য ধরছেন, বলছেন এবার যদি মাঠে এসে ফাইজলামি করো তাহলে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। আর সত্যি যদি মির্জা আব্বাস এই মুহূর্তে রুখা দাঁড়ায়, নাসিরউদ্দিন পাটোয়ারিরা ভাইসা যাবে। এনসিপির এই ধরনের কর্মকাণ্ড আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই মনে হয় না। মানে জুম্মা 8 দিন হয়েছে আর কি, এখন নতুন এমপি তো একটা ফিলিংস আছে পুনপুন্যা, কিন্তু আসলে বেল থাকবে না, এগুলার মাথায় রেখেন। ভালো থাকুন। বিএনপি তারা যে স্টেপ নিয়েছিল, তাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা যুক্তিযুক্ত, যে এই মুহূর্তে সংবিধানে এই ধরনের যে শপথ নেওয়ার